ধূমপান ও মাদকদ্রব্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অন্ধকার নেমে এলে, বাতাসে ফিসফিসিনি ভেসে বেড়ালে আর ছায়ার মাঝে কিছু অদ্ভুত অস্তিত্বের প্রমাণ পেলে তখন বুঝবে তুমি ড্রিম সাসপেন্সের জগতে প্রবেশ করেছ। এখানে তুমি শুনবে ভৌতিক, রহস্যময় ও রোমাঞ্চকর কিছু গল্প, আর মনে করিয়ে দেবে অজানা অন্ধকারের মাঝে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা কল্পনাও করতে পারি না। ভূত, অলৌকিক ঘটনা, ভয়ঙ্কর অভিজ্ঞতা ও রহস্যময় কাহিনী, এসব নিয়ে তৈরি আমাদের গল্পগুলো তোমাকে বাস্তব আর কল্পনার মাঝের এক গা ছমছমে দুনিয়ায় নিয়ে যাবে। রাতের অন্ধকারে কিংবা একা থাকলে সাবধান, কারণ আমাদের গল্পগুলো শুধু কানে পৌঁছাবে না, মনের গভীরে দাগ কেটে যাবে। তাহলে তুমি কি সাহসী? অজানা রহস্যের দরজা খুলে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে প্রস্তুত? তাহলে এখনই সাবস্ক্রাইব করো ড্রিম সাসপেন্স, যেখানে প্রত্যেক গল্প এক নতুন দুঃস্বপ্ন। সকালের প্রথম আলোতে তারা গাড়ি নিয়ে রওনা দিল। রাস্তার দুপাশে ধীরে ধীরে উঁচু গাছের সারি দেখা যেতে লাগল। শহরের কোলাহল পিছনে ফেলে তাদের সামনে ধরা দিল এক রহস্যময় সবুজ রাজ্য। কিন্তু তারা জানত না এই যাত্রায় তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে। তারা যখন গভীর অরণ্যে প্রবেশ করল, তখন সূর্য প্রায় মধ্য গগনে। পাতা কাঁপিয়ে কোথাও যেন অদৃশ্য কিছু দৌড়ে যাচ্ছে। নীল বলল, আমাদের লক্ষ্য গভীরের সেই জলপ্রপাত যেটা মানচিত্রে দেখা যায়। তারা দুজনেই খেয়াল করল আশেপাশের প্রকৃতি যেন অস্বাভাবিক। কোনো শব্দ নেই, বাতাস নিস্তব্ধ। একটা চাপা অস্বস্তি তাদের মনের গভীরে জমতে শুরু করলো। হঠাৎ একটা শ্বাসরুদ্ধকর আওয়াজ এলো পিছন থেকে। কেউ কি দেখেছিস? ফিসফিসিয়ে বলল নীল। আদিত্য মাথা নাড়িয়ে বলল, হয়তো ভুল দেখলাম। কিন্তু তাদের মনে হলো অন্ধকার থেকে কেউ যেন গোপনে তাদের দেখছে। এরপর থেকে প্রতি মুহূর্তে তারা অনুভব করছিল তাদের পেছনে কেউ আছে। একসময় সন্ধ্যা নেমে এলো, আর তখনই তারা আবিষ্কার করলো এক পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরের দরজার ওপর খোদাই করা ছিল কিছু অদ্ভুত লিপি। যারা প্রবেশ করেছে তারা আর ফিরে যায়নি। আদিত্য বলল, এটা যদি কোনো গল্প হতো তবে এখানেই ফিরে যেতাম, কিন্তু এটা আমাদের বাস্তব। নীল মৃদু হেসে বলল, তাই তো মজা। তারা মন্দিরের ভেতরে প্রবেশ করল, আর ঠিক তখনই বাতাসের মাঝে ভেসে এলো এক নারীর কান্নার আওয়াজ। মন্দিরের ভেতরে ঢুকে তারা দেখল মাটিতে খোদাই করা অদ্ভুত প্রতীক। পুরনো পাথরের খাঁজে জমে থাকা শ্যাওলার গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছিল। হঠাৎই এক ঝলক আলোয় তারা দেখতে পেল এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে দরজার কাছে। একটা ভয়ঙ্কর ফিসফিসিনি শোনা গেল, তোমরা চলে যাও। আদিত্য আর নীল থমকে গেল। তারা কি করে ফিরে যাবে, নাকি এগিয়ে যাবে আরো গভীরে? নীল দরজার কাছে ছুটে গেল, কিন্তু দরজাটা একটুও নড়ল না। আমরা ভেসে গেছি। আদিত্য হাঁপাতে হাঁপাতে বলল। মন্দিরের বাতাস ভারী হয়ে উঠেছিল। মনে হচ্ছিল তাদের চারপাশে যেন শত শত অদৃশ্য চোখ লুকিয়ে আছে। নীল চারদিকে তাকিয়ে বলল, একটা রাস্তা থাকবেই, আমরা হারিয়ে যেতে আসিনি। অন্ধকারে পথ হাতড়ে তারা এগিয়ে গেল। তাদের পায়ের নিচে কিছু গর্জন শোনা যাচ্ছিল, যেন নিচে এক বিশাল শূন্যতা আছে। হঠাৎই পায়ের নিচের পাথর নড়ে উঠল, আর আদিত্য ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যেতে লাগলো।
সে দ্রুত নিচে ঝুঁকে যেতে দেখে আদিত্য অন্ধকারের মাঝে ঝুলে আছে। তার এক হাতে মন্দিরের এক পাথরের খাজ। আমাকে উঠাতে হবে। আদিত্য বলল। নীল দ্রুত তার হাত ধরল, কিন্তু ঠিক তখনই নিচের অন্ধকার থেকে এক ঠান্ডা বাতাস উঠতে লাগলো। সঙ্গে শোনা গেল এক ফিসফিসিনি। ফিরে যাও। নীল পাগলের মতো আদিত্যকে উপরের দিকে তুলে নিল। তাদের দুজনার শরীরে ঘামে ভিজে গেল, কিন্তু তারা জানতো এটা কেবল শুরু। দুই বন্ধু মন্দিরের ভিতর এগিয়ে চলল। চারদিকে অদ্ভুত সব প্রতীক খোদাই করা ছিল। একজন মানুষ যে আগুনের মাঝে দাঁড়িয়ে আছে, একটা দরজা যার ওপাশে কালো ছায়ামূর্তি, একটা চোখ যা সরাসরি তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ নীল মাটিতে কিছু একটা দেখতে পেল। একটা পুরনো ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যদি কেউ এটা পড়ে তাহলে জেনে রেখো, এই মন্দির শুধু একটা স্থান নয়, এটা একটা ফাঁদ। আদিত্য কাঁপা গলায় বলল, মানে? নীল ডায়েরির আরো পাতা উল্টে দেখল, সেখানে লেখা ছিল, এই দরজার ওপারে যারা গিয়েছে তারা আর ফিরে আসেনি, কারণ তারা দরজা ভুল পথে খুলেছিল। আমাদের চাবি খুঁজতে হবে। নীল দ্রুত উঠে দাঁড়ালো, কিন্তু তখনই মন্দিরের দেওয়াল থাকা একটা রহস্যময় প্রতীক জ্বলতে শুরু করলো, আর ওর মধ্যে কারোর উপস্থিতি অনুভব করলো তারা। কিছু একটা এগিয়ে এসেছে। অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো থপ থপ শব্দ, যেন কারো ভারী পা পাথরের মেঝেতে পড়েছে। নীল আর আদিত্য নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। হঠাৎ আলোটা একটু ঝলক দিয়ে উঠতেই তারা দেখল লম্বা ছায়ার মতো আকৃতি, যার মুখ ছিল না, হাত লম্বা ছিল, আর সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। পালাতে হবে, চিৎকার করে বলল আদিত্য। দুই বন্ধু দৌড় শুরু করলো, কিন্তু মন্দিরের পথ যেন এক রহস্যময় গোলক ধাঁধা। একটার পর একটা দরজা, প্রতিটা দরজার পেছনে নতুন রহস্য। কিন্তু একটা দরজা খুলতেই তারা থমকে গেল। ওখানে একটা অপরিচিত লোক বসেছিল। লোকটা একদম চুপচাপ বসেছিল, চোখ দুটো লালচে, তার গায়ে পুরনো পোশাক। কে আপনি? নীল জিজ্ঞাসা করল। লোকটা ধীরে ধীরে মুখ তুলল। এখানে কেন? আদিত্য গলা শুকিয়ে বলল, আমরা পথ হারিয়েছি। লোকটা হাসল, কিন্তু সেই হাসির মধ্যে কিছু একটা ছিল অস্বাভাবিক। তোমরা কি জানো এই জায়গা থেকে কেউ কখনো বেরোতে পারে না? আমরা বের হব। আপনি জানেন কিভাবে? লোকটা চুপ রইল। তারপর একটা পুরনো ধাতব চাবি বের করলো। এই চাবি দরজা খুলবে, কিন্তু কি? আদিত্য জিজ্ঞাসা করল। কিন্তু কি? আদিত্য জিজ্ঞাসা করল। লোকটা ঠান্ডা কণ্ঠে বলল, তোমাদের মধ্যে একজনকে এখানে থেকে যেতে হবে। আদিত্য রাগে ফেটে পড়ল। লোকটা ধীরে বলতে লাগলো, এটা কোনো সাধারণ জায়গা নয়। এই মন্দিরে আত্মাদের স্বীকার করে। এখানে প্রবেশ করলে একজনকে রেখে যেতে হয়। নীল কাপা গলায় বলল, কিন্তু কেন? লোকটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি আমার বন্ধুকে উৎসর্গ করেছিলাম, আর আজ আমি বন্দী হয়ে গেছি।
আদিত্য হতভম্ব হয়ে গেল। মানে আপনি? লোকটা মাথা নেড়ে বলল, যেন এখানে থেকে যাই। যে আর মানুষ থাকে না, সে এই মন্দিরের অংশ হয়ে যায়, ছায়ার মতো, আত্মার মতো। নীল ও আদিত্য স্তব্ধ হয়ে গেল। তাহলে তাদেরও কি এই একই পরিণতি হবে? আমরা কোনোভাবে এখান থেকে বেরোতে পারবো না। নীল মরিয়া হয়ে বলল। লোকটা চুপচাপ বসে রইল। তারপর বলল, তোমাদের আত্মাকে এই মন্দিরের সঙ্গে যুক্ত না করে পালানোর একমাত্র উপায় হলো রক্তের বলিদান। তোমাদের একজনকে চাবি দিয়ে দরজা খুলতে হবে, কিন্তু আরেকজনকে নিজের রক্ত দিয়ে মন্দিরের প্রাচীন শপথ পূরণ করতে হবে। রক্ত? নীল আর আদিত্য একসঙ্গে বলল, হ্যাঁ। লোকটা বলল, মন্দিরের ভেতরে একটা পাথরের বেদি আছে, যেখানে একজনকে নিজের রক্ত দিতে হবে। যদি বলিদান যথেষ্ট হয় তাহলে তোমরা দুজনেই বেরোতে পারবে, যদি না হয়। সে আর কিছু বলল না। নীল আর আদিত্য একে অপরের দিকে তাকালো। আমরা এটা করব? নীল জিজ্ঞাসা করল। আদিত্য এক মুহূর্ত চুপ করে থেকে বলল, আমাদের আর কোনো উপায় নেই। দুই বন্ধু সেই পুরনো লোকের সঙ্গে এগিয়ে গেল। মন্দিরের গভীরে একটা বেদি ছিল, তার উপরে অদ্ভুত সব প্রতীক খোদাই করা ছিল। চারপাশে জলজল করা অদ্ভুত সব লেখার মাঝে একটা বাক্য তাদের দৃষ্টি আকর্ষণ করল। একজনের ত্যাগই মুক্তির পথ। তোমাদের যে কোনো একজনকে এই পাথরে রক্ত দিতে হবে। লোকটা বলল। আদিত্য চোখ বন্ধ করে আমি করব বলল। নীল বলল, না, আমরা দুজনাই করব। তারা দুজনই হাত কেটে রক্ত দিল। মুহূর্তের মধ্যে পাথরটা জ্বলতে শুরু করলো। পুরো মন্দির কেঁপে উঠল। চারদিকে বাতাস বয়ে যেতে লাগলো। তখনই লোকটা চিৎকার করে উঠল, দ্রুত দরজা খুলতে হবে। নীল হাতে ধাতব চাবি নিয়ে ছুটল দরজার দিকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তাদের পেছনে ভয়ঙ্কর কিছু একটা ঘটল। লোকটা বিকৃতভাবে চিৎকার করতে লাগলো। তার শরীর কাঁপছিল, চোখগুলো লাল হয়ে যাচ্ছিল। না, সম্ভব না, মন্দির আমাকে ছাড়বে না। তার চারপাশে কালো ধোঁয়া ঘিরে ধরল, আর তার শরীরে ক্রমেই ছায়ার পরিণত হতে লাগলো। তো ভয় পেয়ে গেল। নীল, তাড়াতাড়ি দরজা খুলো। নীল দরজায় চাবি ঢুকিয়ে ঘোরালো। একটা কাঁপুনি দিয়ে দরজাটা খুলে গেল। দুই বন্ধু দৌড়ে বাইরে বেরিয়ে এলো। তারা যখন মন্দির থেকে বেরিয়ে এলো তখন রাত প্রায় শেষ। আকাশে প্রথম আলো ফুটতে শুরু করেছে। তারা দুজন হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। আমরা বেঁচে আছি? আদিত্য কাপা কণ্ঠে বলল। নীল চারিদিক তাকিয়ে বলল, হয়তো। কিন্তু তখনই তারা অনুভব করল কিছু একটা ঠিক নেই। তাদের শরীরে ছায়ার মতো কিছু আঁকড়ে আছে। তারা কি সত্যিই মুক্ত হয়েছে, নাকি মন্দিরের অংশ হয়ে গেছে? সূর্যের আলো ধীরে ধীরে তাদের শরীরে লাগতে শুরু করলো। কিন্তু তখনই নীল বুঝতে পারল তার ছায়াটা কেমন যেন অস্বাভাবিক। দেখ, আমার ছায়া নড়ল। নীল আতঙ্কে বলে উঠল। আদিত্য নিজের ছায়ার দিকে তাকালো। তার ছায়াটাও স্বাভাবিক ছিল না। হঠাৎ ছায়াগুলো নড়তে শুরু করলো। নীল পেছনে লাফ দিল, আর ঠিক তখনই তারা অনুভব করলো এক অদ্ভুত শক্তি তাদের শরীরের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। আদিত্য ফিসফিসিয়ে বলল, আমরা কি সত্যি মুক্ত হয়েছি? নীল কিছু বলার আগেই তাদের সামনে এক অদ্ভুত ঘটনা ঘটল। মাটির নিচ থেকে কালো ধোঁয়ার মতো কিছু উঠে এলো। ধোঁয়া ধীরে ধীরে ঘন হয়ে একরূপ নিতে লাগলো। এটা ছিল একটা মানুষের ছায়া, কিন্তু তার মুখ ছিল না।
আমরা মুক্ত হওনি? একটা গভীর গলায় কেউ বলল। নীল আর আদিত্য আতঙ্কে পিছিয়ে গেল। তোমাদের শরীরে এখন অভিশাপ বয়ে বেড়াচ্ছে। সেই কণ্ঠস্বর বলে চলল। আদিত্য কাপা গলায় বলল, আমরা তো বলিদান দিয়েছি, কিন্তু আমরা মন্দিরের তো নিয়ম মেনে চলেছি। কিন্তু মন্দির তোমাদের এখনো ছেড়ে দেয়নি। সে বলল, এখন থেকে তোমরা মন্দিরের সঙ্গে বাধা পড়ে গেছো। নীল ভয়ে বলল, মানে? ছায়াটি হেসে হেসে বলল, আমাদের জীবন এখন আগের মতো থাকবে না। তোমরা এখন দুই পৃথিবীর মধ্যে আটকে গেছো, আলো মানুষ, কিন্তু রাতের অন্ধকারে। আদিত্য গলা শুকিয়ে বলল, আমরা কি হয়ে যাব? ছায়াটি উত্তর দিল, রাতের অন্ধকারে তোমরা রক্ষক হয়ে যাবে। না, এটা হতে পারে না। নীল চিৎকার করে উঠল। সে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু তার শরীর শক্ত হয়ে গেল। হঠাৎ তার চারপাশে বাতাস ভারী হয়ে উঠল। আদিত্য দৌড়াতে চেয়েছিল, কিন্তু তার পায়ের নিচে কালো ছায়া ধেয়ে গেল। তারা দুজনই অনুভব করল যেন কেউ তাদের শরীরের ভেতরে ঢুকতে চাইছে। নীল নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে উঠে বলল, আমরা তোমাদের অংশ হব না। ছায়াটি এবার গভীর কণ্ঠে বলল, তোমাদের চাওয়া না চাওয়া কিছু যায় আসে না। একবার যদি মন্দির ছুঁয়ে ফেলে তবে মুক্তি অসম্ভব। নীল ও আদিত্য জঙ্গলের বাইরে চলে এলো, কিন্তু রাত নামতেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। চাঁদের আলো পড়তেই তারা অনুভব করল তাদের শরীরের ভেতর কিছু একটা পরিবর্তন হচ্ছে। নীলের হাত ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। আদিত্য দেখল তার চোখের সামনে নীলের ছায়া হঠাৎ মাটিতে গলে গিয়ে আবার উঠছে, যেন সেটা আলাদা একটা সত্তা। থামা! তো নীল ব্যথায় কুকড়ে উঠল, আর তার চোখ লাল হয়ে গেল। হ্যাঁ, আমাকে বাঁচাও! নীল আর্তনাদ করে বলল। আদিত্য কিছু বুঝে ওঠার আগেই নীলের শরীর থেকে একটা কালো ছায়া বেরিয়ে এলো। এটা সত্যিই কি নীল, নাকি কিছু একটা তার শরীরে নিয়ন্ত্রণ নিচ্ছে? আদিত্য পেছনে সরে গেল। তার সামনে দাঁড়িয়ে ছিল নীল, কিন্তু সে আর আগের মতো নেই। তার চোখ দুটো গভীর লাল, মুখের চারপাশে কালো দাগ, আর তার ছায়াটা যেন আলাদা একটা প্রাণী হয়ে গেছে। নীল বলল, নীল! আদিত্য ভয় নিয়ে ডাকল, কিন্তু নীলের কণ্ঠস্বর বদলে গেছে, গভীর আর শীতল। আমাকে মুক্ত করো! তারপর সে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে চিৎকার করল, আর পুরো জঙ্গল কেঁপে উঠল। আদিত্য বুঝতে পারল নীল তার ছায়ার মধ্যে নেই, কিন্তু সে কি বন্ধুকে বাঁচাতে পারবে, নাকি তারা মন্দিরের চিরস্থায়ী শিকার হয়ে গেল? নীল ও আদিত্য মন্দির থেকে বের হলেও তারা বুঝতে পারে মন্দির তাদের মুক্তি দেয়নি। রাত নামতেই নীলের শরীরে পরিবর্তন আসতে শুরু করে। তার হাত কালো হয়ে যায়, ছায়া মাটিতে গলে গিয়ে আবার উঠে আসে, আর তার চোখ লাল হয়ে ওঠে। তখনই দূরে এক অদ্ভুত আলো দেখা যায়। কে আসছে? বন্ধু না শত্রু? আদিত্য ধীরে ধীরে পেছনে সরে গেল। নীল তখনও কুকড়ে পড়ে আছে।
তার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরোচ্ছে। আদিত্য হঠাৎ একটা কণ্ঠ শুনতে পেল। তোমাদের সাহায্য লাগবে। এক লম্বা ছিপছিপে গড়নের লোক দাঁড়িয়েছিল তাদের সামনে। লোকটার গায়ে ছিল পুরনো ছেঁড়া পোশাক, কিন্তু তার চোখে ছিল তীক্ষ্ণ দৃষ্টি। কে আপনি? আদিত্য ভয় নিয়ে জিজ্ঞাসা করল। লোকটা হাসল। আমি সেই ব্যক্তি যে একসময় তোমাদের মতোই এই অভিশাপের শিকার হয়েছিলাম। আদিত্য হতবাক হয়ে বলল, আপনি জানেন এটা কিভাবে থামানো যায়? লোকটা গভীরভাবে বলল, হয়তো, কিন্তু তার জন্য একটা বড় মূল্য দিতে হবে। নীল ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু তার দৃষ্টি শূন্য। তার শরীরের চারপাশে কালো ধোঁয়া ঘনীভূত হচ্ছে। লোকটা এক পা এগিয়ে এসে বলল, সে এখন আর সম্পূর্ণ মানুষ নেই, তার ভেতর মন্দিরের আত্মা ঢুকে পড়েছে। আদিত্য হতবাক হয়ে গেল। মানে? লোকটা গভীর স্বরে বলল, সে এখন দুটি সত্তার মাঝখানে রয়েছে, একদিকে মানুষ, অন্যদিকে অশুভ আত্মা। ঠিক তখনই নীলের মুখ দিয়ে অদ্ভুত গর্জন বেরিয়ে এলো। তার শরীর কেঁপে উঠল। তারপর সে হঠাৎই আদিত্যের দিকে তেড়ে এলো। আদিত্য কিছু বোঝার আগেই নীল একটা ঝাপটা দিয়ে তাকে দূরে ছিটকে দিল। সে মাটিতে পড়ে গেল, মাথায় চোট লাগলো। নীল এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। আদিত্য কাঁপা কণ্ঠে বলল, নীল, এটা তুমি নাও, থামো। কিন্তু নীলের চোখ দুটো লাল হয়ে জ্বলছিল। লোকটা পেছন থেকে বলল, যদি ওকে ফিরিয়ে আনতে চাও তাহলে ভয় পাওয়ার সময় নেই। নীল আরেকটা আক্রমণ চালাতে আসছিল, কিন্তু ঠিক তখনই লোকটা তার হাতে একটা প্রাচীন লকেট ছুঁড়ে মারল নীলের দিকে। লকেটটা নীলের গায়ে লাগতেই সে কেঁপে উঠল আর এক মুহূর্তের জন্য থমকে গেল। এখনই সময়। লোকটা চিৎকার করে বলল। আদিত্য হতবাক হয়ে লোকটার দিকে তাকালো। এটা কি করলেন? লোকটা বলল, এটা মন্দিরের অভিশাপ রোধ করার একমাত্র উপায়, কিন্তু এটা সাময়িক। ওকে পুরোপুরি মুক্ত করতে হলে আমাদের মন্দিরে ফিরে আসতে হবে। আদিত্য হতবাক হয়ে গেল। ফিরতে হবে? কিন্তু আমরা তো সেখান থেকে পালিয়েছি। নীল তখনও নিজের সঙ্গে লড়াই করছে। তার হাত কাঁপছে। তারা কি নীলকে বাঁচাতে পারবে, নাকি মন্দির আবারও তাদের ফাঁদে ফেলে দেবে? মন্দিরের দরজা আবারও খুলে যায়, কিন্তু এবার ভেতর থেকে একটা শীতল বাতাস বেরিয়ে আসে। মন্দিরের চূড়ান্ত রহস্য, নীল কি মুক্তি পাবে, নাকি সে চিরকাল হারিয়ে যাবে? পরবর্তী পর্বের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন ড্রিম সাসপেন্স।